তামিলনাড়ুতে এমন একটা খেলা হয়ে গেছে যা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। তামিল সিনেমার একজন অ্যাক্টর যেন এলেন, দেখলেন আর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করলেন। একজন 51 বছরের ফিল্ম অভিনেতা যার কেরিয়ারের শুরুতেই টানা 5টা সিনেমা ফ্লপ হয়েছিল, যার ইন্ডাস্ট্রিতে এন্ট্রি হয়েছিল শুধুমাত্র তার বাবা পরিচালক ছিলেন বলেই, সমালোচকরা টানা 30 বছর ধরে যাকে বলে এসেছে বাবা ছিল তাই হিরো হয়েছ, যে মানুষটা জীবনে কখনো একটা সরকারি ফাইল দেখেনি, কখনো কোনো আমলার সঙ্গে কাজ করেনি, কোনো প্রশাসনিক অভিজ্ঞতা নেই, কখনো একটা বাজেটও বানায়নি, সেই মানুষটাই আজ তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী। কিন্তু কিভাবে, কোন জাদু বলে এই অসম্ভবটা সম্ভব হলো? একবার ভাবুন তো, যে রাজ্য ভারতকে আইআইটি মাদ্রাজ দিয়েছে, ইসরো দিয়েছে, যে রাজ্যে 1000 বছরের পুরনো চোল সাম্রাজ্যের প্রশাসনিক ঐতিহ্য রয়েছে, সেই রাজ্য আজ একজন অভিনেতা জোসেফ বিজয়কে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাচ্ছে শুধুমাত্র তার সিনেমার ইমেজের ওপরে ভরসা করে। কিন্তু কেন? এর পেছনের কারণটা ঠিক কি? 4 মে 2026-এ যখন ফলাফল বেরোলো তখন 60 বছরের রাজনৈতিক প্যাটার্ন এক ঝটকায় ভেঙে পড়ল। ডিএমকে আর এআইএডিএমকে, এই দুই দল গত 59 বছর ধরে পালা করে তামিলনাড়ুকে শাসন করছিল, কিন্তু এবার দুটো দলই একসঙ্গে ধসে পড়ল। ডিএমকে পেল মাত্র 59টি আসন, এআইএডিএমকে পেল 47টি আসন মাত্র, আর বিজয়ের দল টিভিকে জিতে নিল 234টির মধ্যে 108টি আসন। মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন নিজের কোলাথুর আসন থেকেই হেরে গেলেন, যেখান থেকে তিনি টানা 5 বার জিতেছিলেন। করুণানিধির পরিবারের 60 বছরের রাজনৈতিক আধিপত্য মুহূর্তের মধ্যে চুরমার হয়ে গেল। কিন্তু কিভাবে, কি এমন হলো? বিজয়ের কোন গোপন কৌশল কাজ করে গেল তামিলনাড়ুতে? জোসেফ বিজয়ের নতুন দল টিএমকের এই জয়কে মিডিয়া কিন্তু বিপ্লব বলছে, তামিল জনগণ এটাকে পরিবর্তন মনে করছে। কিন্তু সত্যিটা হলো এটা কোনো বিপ্লব নয়, এটা একটা হিসেব নিকেশ করা টেক ওভার। এমন একটা সিস্টেমের টেক ওভার যেটা করুণানিধি আর এমজিআর মিলে গত 70 বছর ধরে তামিলনাড়ুতে তৈরি করেছিল। আর সেই চেনা সিঁড়ি বেয়েই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে বসলেন অভিনেতা বিজয়। আর তাই আজকের এই ভিডিওটাতে আমরা 3টে প্রশ্নের উত্তর খুঁজব। 1, তামিলনাড়ুর রাজনীতিতে অভিনেতাদের এত প্রভাব কেন? 2, প্রথম জীবনের ব্যর্থ একজন অভিনেতা বিজয় কিভাবে নিজেকে মসিহা বানালেন? আর 3, বিজয় কিভাবে সেই মসিহা ইমেজকে কাজে লাগিয়ে 2026-এর নির্বাচন জিতে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হলেন। বিষয়টা আপাত দৃষ্টিতে সহজ সরল মনে হলেও এই গল্পের পরতে পরতে লুকিয়ে আছে ঘাত প্রতিঘাত, ষড়যন্ত্র আর একটা দীর্ঘমেয়াদী এজেন্ডাকে বাস্তবায়িত করার গোপন পরিকল্পনা। তো চলুন সেই পুরো হিডেন গেমটাকেই একটু গভীরভাবে বুঝি। চলুন শুরু থেকে শুরু করি। তবে তার আগে একটা স্বীকারোক্তি, এই ভিডিওর মধ্যে একটা ছোট্ট প্রমোশনাল পার্ট রয়েছে, আশা করি সহানুভূতির সঙ্গে বিষয়টাকে বিবেচনা করবেন। আপনারা জানেন মার্কেট উলফ একটা সেবি রেজিস্টার্ড স্টক ব্রোকার প্ল্যাটফর্ম, যেখানে মাত্র 99 টাকা লাইফ টাইম ফিস দিয়ে ট্রেডিং শুরু করা যায়, আর কোনো ইয়ারলি মেনটেনেন্স বা হিডেন চার্জ ছাড়াই আপনি এখানে ট্রেডিং গাইডেন্স পেতে পারেন। এটা ইউজ করাও খুব সহজ। দেখুন, পিন দিয়ে লগ ইন করে আপনি রিয়েল টাইম মার্কেট ট্রেন্ড দেখতে পারেন, যেগুলো বর্তমানে সবচেয়ে বেশি অ্যাক্টিভ এবং ট্রেন্ডিং রয়েছে। যেমন এখানে ফলো ট্রেন্ডে ক্লিক করে ইনস্ট্রুমেন্ট, চার্ট ও ট্রেড ডিটেলসে চেক করার পর সহজেই ট্রেড প্লেস করা যায়। এই অ্যাপে ছোট্ট অ্যামাউন্ট দিয়ে ট্রেড করা যায় এবং ট্রেড লাইভ মনিটরিংও কিন্তু করা যায়। এছাড়া অ্যাপে ইনবিল্ট স্টপ লস ফিচার রয়েছে, যা রিস্ক ম্যানেজ করতেও কিন্তু সাহায্য করে। এই মুহূর্তে এখানে একটা লাইভ ট্রেড চলছে, যেখানে 1476 প্রফিট দেখা যাচ্ছে। এছাড়া এখানে মার্কেট রেকমেন্ডেশন পাওয়া যায়। প্ল্যাটফর্মে দেখানো তথ্য অনুযায়ী কিছু ট্রেডার প্রথম মাসে 57,170, দ্বিতীয় মাসে 70,468 এবং তৃতীয় মাসে 59,696 রিটার্ন পাওয়ার দাবি কিন্তু করেছেন। এটা খুবই সিম্পল এবং সিকিওর। লিঙ্ক ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া আছে,
চাইলে চেক করতে পারেন। তো চলুন এবার মূল আলোচনায় ফিরি। দেখুন, একটা বিষয় একদম শুরুতেই পরিষ্কার করে দিই যে গোটা তামিলনাড়ু জুড়ে সিনেমা নিয়ে মানুষের যে পাগলামি, সেই অবসেশন, এটা কিন্তু হঠাৎ করে বা একদিনে তৈরি হয়নি, বরং দক্ষিণ ভারতের দ্রাবিড় আন্দোলন চলাকালীন সময়ে খুব সুপরিকল্পিতভাবে একটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট হিসাবে এটাকে জেনে বুঝে তৈরি করা হয়েছে। শুনতে হয়তো অদ্ভুত লাগবে, কিন্তু তামিলনাড়ুতে সিনেমাকে শুধু এন্টারটেনমেন্ট হিসেবে দেখা হয় না, শুরু থেকেই এটাকে রাজনৈতিক আদর্শ ছড়ানোর মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়েছে। বুঝতে পারলেন না তো? চলুন একটু পেছনে ফিরে দেখি। দেখুন, ধর্মীয় দিক থেকে তামিলনাড়ুর 87% জনগণ হিন্দু হলেও এখানে জাতিগত ও সাংস্কৃতিক পরিচয়ের ক্ষেত্রে দাবির পরিচয় রাজনৈতিক ও সামাজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই চিন্তাধারার মূল কেন্দ্রে আছে উত্তর ভারতের ব্রাহ্মণ্যবাদী আচার অনুষ্ঠানের প্রতি তামিলনাড়ু দ্রাবিড় সংস্কৃতির বিরোধিতা। এই বিরোধিতা থেকেই জন্ম নিয়েছিল দ্রাবিড় আন্দোলন, যার অন্যতম পথিকৃৎ ছিলেন পেরিয়ার। 1925 সালে ইভি রামাস্বামী, যাকে অনেকেই পেরিয়ার নামেও চেনেন, তিনি তামিলনাড়ুতে দ্রাবিড় আন্দোলন শুরু করেছিলেন। তার বিশ্বাস ছিল তামিলনাড়ুর আলাদা সাংস্কৃতিক পরিচয় রয়েছে এবং উত্তর ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব থেকে সেটাকে আলাদা করে রাখা উচিত। আর সেই কারণেই তিনি 3টে জিনিসকে নিজের প্রধান প্রতিপক্ষ বানিয়েছিলেন: হিন্দি ভাষা, সনাতনী পরম্পরা এবং ব্রাহ্মণ্য আধিপত্য। ধীরে ধীরে তার এই আইডিওলজি তামিলনাড়ু জুড়ে জনপ্রিয় হতে শুরু করলে 1944 সালে তিনি তৈরি করলেন দ্রাভিডার কাজাগাম। তামিল ভাষায় কাজাগামের মানে হলো সংগঠন বা সংঘ। তাই দ্রাভিডার কাজাগাম এর মানে হলো দ্রাবিড়দের সংগঠন। গোটা তামিলনাড়ু জুড়ে যখন এই সংগঠনের আদর্শ প্রচার করা হচ্ছিল, তখন পেরিয়ার এবং তার ফলোয়ার্সরা খুব দ্রুত বুঝে গিয়েছিল যে শুধুমাত্র বক্তৃতা এবং প্যাম্পলেট দিয়ে তামিলনাড়ুর সাধারণ মানুষের মাইন্ডসেটটাকে বদলানো সম্ভব নয়। কারণ গোটা ভারতেই তখন সাক্ষরতার হার খুবই কম ছিল, নিউজ পেপারও খুব কম মানুষের কাছেই পৌঁছতো, রাজনৈতিক ভাষণও সব গ্রামে পৌঁছতো না। কিন্তু একটা জিনিস তখন খুব দ্রুত মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছিল, আর সেটা হলো সিনেমা। মানুষ পরিবার নিয়ে সিনেমা হলে যেত, ডায়লগ মুখস্থ করত, গান গাইতো আর নায়কদেরকে নকল করার চেষ্টা করত। আর এখান থেকেই দ্রাবিড় আন্দোলন তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটাকে খুঁজে পায়। 1949 সাল নাগাদ সময় থেকে তামিলনাড়ুর একজন বিখ্যাত সিনেমার গল্প এবং ডায়লগ লেখক CN আন্দাদুরাই তামিলনাড়ু সিনেমার ডায়লগের মধ্যে পেরিয়ারের দ্রাবিড় আন্দোলনের আদর্শকে ঢোকাতে শুরু করলেন। এই সময় তার সবচেয়ে কাছের সহযোগী ছিলেন M করুণানিধি। হ্যাঁ, সেই করুণানিধি যিনি পরবর্তীকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন। মজার বিষয় হলো, তিনি প্রথম জীবনে রাজনীতিবিদ মোটেও ছিলেন না, তিনি ছিলেন CN আন্নাদুরাইয়ের সহযোগী এবং তামিল সিনেমার গল্প এবং ডায়লগের লেখক। এখানে বলে রাখি, CN আন্নাদুরাই ছিলেন তামিলনাড়ুর অন্যতম বৃহৎ রাজনৈতিক দল দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম বা DMK দলের প্রতিষ্ঠাতা। এই DMK দলটা পেরিয়ারের দ্রাভিডার কাজাগাম এর আদর্শের ওপরে ভিত্তি করেই কিন্তু তৈরি। পরবর্তীকালে M করুণানিধি এই দলের প্রধান হন এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে আসীন হন। এই করুণানিধির ছেলে স্ট্যালিন কিছুদিন আগে পর্যন্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন। যাই হোক, 1952 সালে করুণানিধি একটা সিনেমা লেখেন যার নাম পরাশক্তি। আর এই একটা সিনেমায় তামিল সিনেমার ভাষাটাকে চিরতরে বদলে দেয়। 3 ঘন্টার সিনেমায় প্রায় প্রতি 10 মিনিট অন্তর অন্তর একটা রাজনৈতিক বার্তা বা পলিটিক্যাল মেসেজ ছিল। তামিল প্রাইড বা তামিল হওয়ার গর্বের কথা ছিল, সামাজিক পরিবর্তনের কথা ছিল, বৈদিক হিন্দু রীতিনীতি নিয়ে প্রশ্ন তোলা ছিল। অর্থাৎ পুরো দ্রাবিড় আদর্শ বা দ্রাবিড়িয়ান আইডিওলজিকে এন্টারটেনমেন্টের প্যাকেটে ভরে মানুষের সামনে পরিবেশন করা হয়েছিল। আর সবচেয়ে বড় ব্যাপার, মানুষ এটাকে কোনো প্রোপাগান্ডা হিসেবে দেখেনি, বরং স্বাভাবিক এন্টারটেনমেন্ট হিসেবেই দেখেছিল। করুণানিধির লেখা পরাশক্তি সিনেমাটা ব্লকবাস্টার হয়ে যায়, আর এর নায়ক শিবাজি গণেশনও রাতারাতি সুপারস্টার হয়ে যান। আর এর মধ্যে দিয়েই M করুণানিধি এমন একটা ফর্মুলা পেয়ে যান যেটা পরের 70 বছর ধরে তামিলনাড়ুর রাজনীতিকে কন্ট্রোল করবে। এরপর একের পর এক সিনেমা আসতে শুরু করলো। মনোহরা, মালাই কল্যাণ, রেঙ্গুন রাধা, বাইরে থেকে, এগুলোর সব কটাই কিন্তু সাধারণ কমার্শিয়াল ফিল্ম
বলে মনে হচ্ছিল, কিন্তু ভিতর ভিতর এগুলো ছিল পলিটিক্যাল মেসেজিং মেশিন মাত্র। দর্শক সিনেমা হলে গিয়ে এন্টারটেইনই হচ্ছিল না, অজান্তেই একটা নির্দিষ্ট রাজনৈতিক ন্যারেটিভকে বিশ্বাস করতেও শুরু করেছিল। আর এভাবেই তামিলনাড়ুতে হিন্দু বিরোধী, হিন্দি ভাষা বিরোধী, দ্রাবিড় আদর্শ প্রচারিত হচ্ছিল। কিন্তু তামিলনাড়ুর রাজনীতিতে আসল বিস্ফোরণ হওয়াটা তখনও বাকি ছিল, কারণ এরপর তামিলনাড়ুর সিনেমা জগতে প্রবেশ করেন এমজি রামচন্দ্রন, অর্থাৎ এমজিআর। এমজিআর শুধুমাত্র একজন ফিল্ম স্টারই ছিলেন না, তিনি ছিলেন দ্রাবিড় রাজনীতিতে খুব যত্ন করে তৈরি করা একজন সুপার হিরো, যিনি প্রথম সিনেমার হিরো ইমেজটাকে সরাসরি পলিটিক্যাল পাওয়ারে রূপান্তরিত করেছিলেন। এই এমজিআর ছিলেন করুণানিধির বন্ধু, তাই শুরুতে এমজিআর ডিএমকে রাজনৈতিক দলের জন্যই সিনেমা করতেন। কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এমজিআর শুধুমাত্র সিনেমা করতেন না, তিনি ধীরে ধীরে নিজের মধ্যে একটা মসিয়া ইমেজ তৈরি করেছিলেন, একটা রক্ষাকর্তার ইমেজ তৈরি করে ফেলেছিলেন। 1950 থেকে 1980 টানা 30 বছর তিনি প্রায় একই ধরনের চরিত্রে অভিনয় করেছেন। প্রতিটা সিনেমায় তিনি গরিবদের রক্ষাকর্তা, কখনো জমিদারদের বিরুদ্ধে লড়ছেন, কখনো দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে লড়ছেন, কখনো আবার অসহায় মানুষকে বাঁচাচ্ছেন। 1965 সালে এঙ্গা ভিট্টু পিল্লায়ে গরিব মানুষের হয়ে জমিদারের বিরুদ্ধে তিনি লড়েছেন। 1969 সালে নাম নারু সিনেমায় তিনি সৎ আইএস অফিসার হয়ে কারাপশনের বিরুদ্ধে লড়েছেন। একই বছরে আডিয়াম পেন্নু সিনেমায় তিনি নারী পাচারের বিরুদ্ধে লড়াই করা একটা হিরো হয়েছেন। বিষয়টা বুঝতে পাচ্ছেন? যখন মানুষ 20-30 বছর ধরে এই একই অ্যাক্টরকে বারবার গরিবদের ত্রাতা হিসেবে দেখেন, তখন ধীরে ধীরে সেই অ্যাক্টর আর শুধু অ্যাক্টর থাকে না, মানুষ তার সিনেমার ইমেজটাকে আসল জীবনের ইমেজ হিসেবে ভাবতে শুরু করে। এমজিআর এর সঙ্গে ঠিক সেটাই কিন্তু হয়েছিল, সুপরিকল্পিতভাবে করা হয়েছিল। যেমন 1971 সালে একটা সিনেমায় তিনি রিস্কাওয়ালার চরিত্রে অভিনয় করেছিলেন, সেই রোলের জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পান। আর এভাবেই তামিল জনগণের একটা বড় অংশ বিশ্বাস করতে শুরু করে যে এমজিআর শুধু সিনেমার হিরো নন, উনি বাস্তব জীবনেও তামিল জনগণের আসল রক্ষাকর্তা। অর্থাৎ সিনেমার তৈরি হওয়া কল্পিত ছবিটাই পরে বাস্তব রাজনীতিতে তার শক্তি হয়ে উঠল। আশা করি এই বিষয়টাকে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এরপরে 1972 সালে এমজিআর এর সঙ্গে ডিএমকের প্রধান করুণানিধির মতবিরোধ শুরু হয়, আর তখন তিনি ডিএমকে দলটা ছেড়ে নিজের নতুন দল তৈরি করেন, যার নাম হয় এআইএডিএমকে। আর এখান থেকেই তামিলনাড়ুর পলিটিক্স পার্মানেন্টলি বদলে যায়, কারণ 1977 সালের নির্বাচনে এমজিআর এর এআইএডিএমকে তামিলনাড়ুর 234টি আসনের মধ্যে 144টি আসন জিতে নেয়। আর এভাবেই একজন ফিল্ম অ্যাক্টর সরাসরি তামিলনাড়ুর চিফ মিনিস্টার হয়ে যান। আর সবচেয়ে অবাক করার ব্যাপার হলো 1987 সালে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ কিন্তু তাকে তামিলনাড়ুর ক্ষমতা থেকে সরায়নি। শুধু তাই নয়, তার ফ্যানরা তাকে কোন লেভেলে ভালোবাসতো, তার জন্য কতখানি পাগল ছিল, সেটা বোঝা যায় এমজিআর এর মৃত্যুর পর। তিনি মারা যেতেই অন্তত 30 জন ফ্যান আত্মহত্যা করেছিলেন, হাজার হাজার মানুষ নিজেদের শরীরে চাবুক মেরেছিলেন, কেউ কেউ তো নিজের গায়ে আগুন পর্যন্ত লাগিয়ে দিয়েছিলেন। এখানে সবচেয়ে অবাক করার বিষয় হলো তিনি কিন্তু কোনো ধর্মগুরু ছিলেন না, তিনি ছিলেন কেবলমাত্র একজন ফিল্ম অ্যাক্টর। কিন্তু 30 বছর ধরে সিনেমার পর্দায় তাকে এমনভাবে দেখানো হয়েছিল যে তামিল জনগণের কাছে তিনি যেন ভগবান হয়ে উঠেছিলেন। যাই হোক, এমজিআর এর মৃত্যুর পর তার পলিটিক্যাল লেগেসি তুলে নেন জে জয়ললিতা। জয়ললিতা কিন্তু তার বৈধ স্ত্রী ছিলেন না, তিনি তার সঙ্গী ছিলেন। তিনি এমজিআর এর 140টার বেশি সিনেমার নায়িকা ছিলেন এবং পরবর্তীকালে এমজিআর এর রাজনৈতিক উত্তরাধিকারী হয়ে ওঠেন। আর এমজিআর এর মতো জয়ললিতাও খুব দ্রুত বুঝে গিয়েছিলেন যে তামিলনাড়ুর পলিটিক্সে পদের থেকেও ইমেজটা অনেক বেশি পাওয়ারফুল। আর সেই কারণেই তিনি নিজেকে আম্মা ব্র্যান্ড হিসেবে গড়ে তোলেন। তামিলনাড়ুতে মাকে সবাই আম্মা বলে ডাকে, আর জয়ললিতা রাজনৈতিকভাবে নিজেকে তামিলনাড়ুর মা হিসেবে প্রজেক্ট করতে শুরু করেন।
আম্মা ক্যান্টিন, আম্মা ওয়াটার, আম্মা সল্ট, আম্মা ফার্মেসি, প্রায় প্রতিটা সামাজিক প্রকল্পের সঙ্গে সুপরিকল্পিতভাবে আম্মা নামটা জুড়ে দেওয়া হয়েছিল। আর এভাবেই ধীরে ধীরে জয়ললিতা শুধু চিফ মিনিস্টারই নন, তিনি গোটা তামিলনাড়ুর আম্মা হয়ে উঠেছিলেন। আর তার এই ইমেজ এতটাই পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে তিনি 6 বার তামিলনাড়ুর চিফ মিনিস্টার হন। 2016 সালে যখন জয়ললিতা মারা যান, তখন শুধুমাত্র সেই দুঃখ সামলাতে না পেরে শত শত ফ্যান মারা গিয়েছিল। 20 জনের বেশি তো আত্মহত্যাই করেছিল তখনকার তামিলনাড়ুতে। অর্থাৎ প্রথমে এমজিআর, তারপরে জয়ললিতার সময়কালে তামিলনাড়ুতে পলিটিক্স আর সিনেমার বাউন্ডারি প্রায় পুরোপুরি মুছে গিয়েছিল। আর ঠিক এই সিস্টেমটার ভেতরেই খুব নীরবে প্রবেশ করেছিলেন আর একজন নায়ক, যার নাম জোসেফ বিজয়। জোসেফ বিজয়ের গল্পটা শুরু থেকেই ইন্টারেস্টিং ছিল, কারণ বিজয় কিন্তু তামিল সিনেমার বাইরের কোনো লোক ছিলেন না। 22শে জুন 1974 সালে চেন্নাইতে জন্ম নেওয়া বিজয় প্র্যাকটিক্যালি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরেই কিন্তু বড় হয়েছেন। তার বাবা এস.এ. চন্দ্রশেখর ছিলেন একজন তামিল ফিল্ম ডিরেক্টর, মা শোভা চন্দ্রশেখর ছিলেন সিঙ্গার। তাই বলতে গেলে তিনি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যেই কিন্তু বেড়ে উঠেছিলেন। আর তাই বিজয়কে তামিল সিনেমায় চান্স পাওয়ার জন্য তেমন কোনো বড় স্ট্রাগলও করতে হয়নি। তার পরিচালক বাবাই তাকে তামিল সিনেমায় লঞ্চ করেছিলেন। 1992 সালে বিজয়ের প্রথম সিনেমা আসে নালাইয়া থিরপু। এই সিনেমার ডিরেক্টর ছিলেন তার বাবা। মানে একজন ডিরেক্টর নিজের ছেলেকে হিরো বানানোর জন্য পুরো ফিল্ম প্রজেক্ট দাঁড় করিয়ে দিয়েছিলেন। কিন্তু সমস্যা হলো শুরুতে তামিল দর্শক বিজয়কে নায়ক হিসেবে গ্রহণ করেনি। সিনেমাটাও ফ্লপ হয়ে যায়। তার দ্বিতীয় সিনেমা সেন্থু পান্ডি, এটার ডিরেক্টরও তার বাবা, এটাও ফ্লপ হয়ে যায়। তারপরে রশিগান, দেবা, চন্দ্রলেখা, একের পর এক সিনেমা হয়, একের পর এক সিনেমা ফ্লপ করে যায়। অবশ্য এটা মাথায় রাখতে হবে যে সেই সময় তামিল সিনেমায় রজনীকান্ত আর কামাল হোসেনের মতো হিরোরা রাজ করছিলেন। তাদের সামনে বিজয়কে একেবারেই অনভিজ্ঞ এবং নিউ কামার মনে হতো। আর তাই সিনেমার সমালোচকরা তার রোগা চেহারা, কোকড়ানো চুল, অদ্ভুত টাইপের গোফ নিয়ে প্রকাশ্যেই মজা করত এবং সবাই বলতো বাবার জোরে সে হিরো হয়েছে। আর এখান থেকেই বিজয় বুঝে ফেলেন যে তামিল সিনেমায় শুধুমাত্র অ্যাক্টিং দিয়েই সুপারস্টার হওয়া যায় না, এখানে অ্যাক্টিংয়ের থেকেও ইমেজটাই বেশি গুরুত্বপূর্ণ। আর তাই বিজয় খুব সতর্কভাবে রজনীকান্ত এবং কামাল হোসেনের থেকে আলাদা একটা ইমেজ তৈরি করতে থাকে। এরপরে 1996 সালে আসে তার পুভে উনেয়াক্কা সিনেমা। এটা ছিল একটা রোমান্টিক ফিল্ম যেখানে বিজয় একজন আত্মত্যাগী প্রেমিকের চরিত্রে অভিনয় করেছিলেন। মানে প্রেমের জন্য দিওয়ানা হয়ে জীবন দিয়ে দেওয়া একজন প্রেমিকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আর এই সিনেমাটাই তার কেরিয়ারটাকে পুরো ঘুরিয়ে দেয়। সিনেমাটা ব্লকবাস্টার হিট হয়ে যায় আর তারপরে একের পর এক রোমান্টিক সিনেমার হিট তার আসতে থাকে। লাভ টুডে, কথালুক্ষু মরিয়াদি, খুশি, প্রিয়ামানা লাভে, ওয়ান্স মোর ইত্যাদি। এইভাবে ধীরে ধীরে বিজয়ের একটা বড় ফ্যান ফলোয়িং তৈরি হয়। কিন্তু বিজয়ের সবচেয়ে বড় গুণ ছিল অন্য জায়গায়। তিনি বুঝতেন যে একই ইমেজ ধরে রাখলে তামিল সিনেমায় বেশি দিন টিকে থাকা যায় না। তাই প্রতি কয়েক বছর অন্তর তিনি নিজের পুরো পার্সোনালিটিটাকে রিব্র্যান্ড করতে শুরু করলেন। 2003 সালের তিরুমালাই নামক সিনেমায় বিজয় নিজের চেহারা পুরোপুরি বদলে ফেললেন, বডি বিল্ড করলেন এবং অ্যাটিটিউডও বদলালেন। এরপরে মানুষ প্রথমবার বিজয়কে সত্যিকারের বড় কমার্শিয়াল হিরো হিসাবে দেখতে শুরু করলো। তারপরে 2004 সালে এলো ঘিল্লি। এই সিনেমা তাকে তামিলনাড়ুর সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড রকমভাবে জনপ্রিয় করে তোলে। এরপরে আসে পক্কিড়ি, যেখানে বিজয় শুধু একজন জনপ্রিয় অভিনেতাই ছিলেন না, ধীরে ধীরে তিনি মানুষের কাছে আলাদা একটা পরিচয় তৈরি করতে শুরু করেছিলেন। তবে সবচেয়ে বড় পরিবর্তন তখনও বাকি ছিল, কারণ বিজয় বুঝে গিয়েছিলেন তামিলনাড়ুতে শুধু নাচ গান আর মারপিট করা হিরো হলেই কিন্তু হবে না। মানুষের মনে বড় জায়গা করতে হলে নিজেকে মসিহা বা মানুষের রক্ষাকর্তা হিসাবে নিজেকে তুলে ধরতে হবে। কারণ মানুষ এমন একজনকে চায় যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, সাধারণ মানুষকে বাঁচাবে। ঠিক যেভাবে একসময় এমজিআর নিজের ভাবমূর্তি তৈরি করেছিলেন, একইভাবে 2012 সাল থেকে বিজয় তার নিজের সিনেমার ধরন বদলাতে শুরু করেন। 2012 সালে
আসে তার বিগ বাজেটের ছবি থুপ্পাক্কি। এই সিনেমায় বিজয় একজন সেনা অফিসারের ভূমিকায় ছিলেন যিনি টেরোরিজমের বিরুদ্ধে লড়াই করেন। আর এখান থেকেই মানুষ তাকে শুধু অভিনেতা হিসেবে নয় বরং দেশের জন্য লড়াই করা একজন হিরো হিসেবেও দেখতে শুরু করে। তারপরে 2013 সালে আসে থালাইভা। মজার বিষয় হলো থালাইভা শব্দের অর্থই হলো নেতা, তাই সিনেমাটা মুক্তির সময় AIADMK সরকারের সঙ্গে তার সমস্যা তৈরি হয়, কারণ ততদিনে AIADMK সরকার বুঝে যায় যে বিজয় নিজেকে পলিটিক্যাল লিডার হিসেবে প্রস্তুত করছে। সেইবার হাইকোর্টে মামলা করার পর থালাইভা সিনেমাটা মুক্তি পায় এবং সিনেমাটা সুপার হিট হয়। আর এখান থেকেই তার ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানোর ভাবমূর্তি তৈরি হতে শুরু করে। এরপরে আসে কাত্থি। এই সিনেমায় তিনি কৃষকদের পক্ষে বড় বড় কোম্পানির বিরুদ্ধে লড়াই করেছিলেন। তবে তার ইমেজের আসল মোড়টা আসে 2017 সালে মার্শাল সিনেমাটা প্রকাশ পাওয়ার পর। এই সিনেমায় বিজয়ের রাজনৈতিক ভাবমূর্তিকে সারা দেশে আলোচনায় নিয়ে আসে। ছবিতে জিএসটি নিয়ে সংলাপ ছিল, কেন্দ্র সরকারের সমালোচনা ছিল, ফলে সেই সময় বিজেপি তার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন। দেশের বিভিন্ন প্রান্তে বড় সড়ো বিতর্ক শুরু হয়ে গেছিল। আর তারপর থেকেই বিজয় তামিলনাড়ুর মানুষের চোখে সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ানো একজন শক্তিশালী হিরো হয়ে ওঠেন। এরপরে 2018 সালে তার অন্যতম জনপ্রিয় সিনেমা সরকার রিলিজ করলো, যেখানে ভোটের দুর্নীতির বিষয়ও তুলে ধরা হলো। 2019 সালে আসে বিগিল, তারপরে আসে মাস্টার। প্রত্যেকটা সিনেমাতে বিজয় সিস্টেমের বিরুদ্ধে মানুষের পক্ষ নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। এখানে মনে রাখতে হবে যে এই সিনেমাগুলো শুধুমাত্র সাধারণ কমার্শিয়াল ফিল্ম ছিল না, এগুলো ছিল খুবই পরিকল্পিতভাবে নিজের ইমেজ তৈরি করার চেষ্টা। কারণ প্রতিটা সিনেমার মাধ্যমে বিজয় ধীরে ধীরে নিজের পাবলিক ইমেজকে নতুনভাবে সেট করছিল। প্রতিটা সিনেমাতেই তামিলনাড়ুর মানুষ একই বার্তা পাচ্ছিল যে বিজয় অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, বিজয় দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াচ্ছে, বিজয় গরিব মানুষের পাশে আছে, বিজয় পাওয়ারফুল নেতাদেরকে চ্যালেঞ্জ করছে। অর্থাৎ সিনেমার পর্দায় 15 বছর ধরে বিজয়কে ধীরে ধীরে ভবিষ্যতের একজন রাজনৈতিক নেতা হিসাবে তৈরি করা হচ্ছিল। এগুলো তো পর্দার কথা। বিজয়ের আসল খেলাটা কিন্তু সিনেমার পর্দার বাইরেও চুপচাপ তৈরি হচ্ছিল, আর সেটা তখন বেশিরভাগ মানুষই কিন্তু বুঝতেও পারেনি। কি ছিল এটা? এটা ছিল একটা সংগঠন। বিজয় একটা সংগঠন তৈরি করে যার নাম ছিল বিজয় মাক্কাল ইয়াক্কাম, যার মানে হলো বিজয় জন আন্দোলন। বাইরে থেকে এটা সাধারণ ফ্যান ক্লাবের মতো দেখতে, কিন্তু এটাই ছিল তার ভবিষ্যৎ রাজনৈতিক দলের মূল ভিত্তি। ধীরে ধীরে পুরো তামিলনাড়ু জুড়ে এই সংগঠনের 85,000-এর বেশি ফ্যান ক্লাব তৈরি হয়ে যায়। আর এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, সেগুলো হলো শুধু পোস্টার লাগানো বা জন্মদিন পালন করার মতো ফ্যান ক্লাব কিন্তু মোটেও এটা ছিল না। এই ক্লাবগুলোর মাধ্যমে রক্তদান শিবির করা হতো, গরিব ছাত্রদের পড়াশোনায় সাহায্য করা হতো, বন্যার সময় ত্রাণ পৌঁছে দেওয়া হতো, অসুস্থ শিশুদের সাহায্য করা হতো, এবং ধীরে ধীরে এইভাবেই সাধারণ মানুষের সঙ্গে একটা গভীর সম্পর্ক তৈরি করা হচ্ছিল। মানুষ ভাবছিল বিজয়ের ফ্যান্সরা সমাজ সেবা করছে, কিন্তু বাস্তবে ধীরে ধীরে একটা শক্তিশালী রাজনৈতিক ভিত্তি তৈরি হচ্ছিল কিন্তু গোটা তামিলনাড়ু জুড়ে। আর সবচেয়ে বড় বিষয়, এটা কিন্তু হঠাৎ করে তৈরি হয়নি। 15 বছরের বেশি সময় ধরে খুব শান্তভাবে এর প্রস্তুতি চলছিল। আর সেই প্রস্তুতির আসল ফল দেখা যায় 2024 সালে। কারণ 2024 সালের ফেব্রুয়ারিতে বিজয় আনুষ্ঠানিকভাবে নিজের রাজনৈতিক দল ঘোষণা করেন, তামিলাগা ভেট্রি কাজাগাম, সংক্ষেপে TVK। আর দল ঘোষণার সঙ্গে সঙ্গেই তার হাতে তৈরি হয়ে যায় 85,000-এর বেশি প্রস্তুত কর্মীর নেটওয়ার্ক। যে ধরনের সংগঠন তৈরি করতে সাধারণ রাজনৈতিক দলগুলোর বহু বছর লেগে যায়। আর এখান থেকেই বিজয়ের পরিকল্পনার গভীরতা কিন্তু অনুভব করা যায়, কারণ রাজনীতিতে আসার অনেক আগেই তিনি তার নিজের সংগঠন তৈরি করে রেখেছিলেন। এরপরে বিজয় ঘোষণা করেন যে তার শেষ সিনেমার নাম হবে জননায়াগান, যার অর্থ জনতার নেতা। আর এই নামটাই তার সরাসরি রাজনৈতিক বার্তা ছিল। ফলে সিনেমাটা মুক্তির আগেই বিতর্ক শুরু হয়ে যায়। 2026 সালের জানুয়ারিতে মুক্তির ঠিক আগে CVFC ছবিটার অনুমোদন তুলে নেয়। তারপর হঠাৎ সিনেমার
পাইরেটেড ভার্সন অনলাইনে ছড়িয়ে পড়ে। আর বিজয় সঙ্গে সঙ্গে পুরো ঘটনাটাকে নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসাবে তুলে ধরতে শুরু করেন, যার ফল হয় মারাত্মক। মানুষের সহানুভূতি আরও বেড়ে যায়, ফ্যান্সরা আরও স্ট্রংলি তার পাশে দাঁড়াতে শুরু করে। সিনেমাটাও সুপার হিট হয়ে যায়। আর তারপরেই জননেতা হিসাবে তিনি আত্মপ্রকাশ করেন। শুরু হয় নির্বাচনী প্রচার। অবশ্যই নির্বাচনী প্রচারেও তিনি তামিলনাড়ুর পুরনো রাজনৈতিক নিয়মগুলোকে মানেননি। তিনি ঘোষণা করেন যে 234টি আসনেই তার দল একা লড়বেন, কোথাও কোনো জোট করা হবে না। প্রথমে ডিএমকে আর AIADMকে তার এই সিদ্ধান্ত নিয়ে হাসাহাসি করেছিল, কিন্তু 2024 সালের অক্টোবর মাসে ভিক্কারাভান্টিতে বিজয়ের প্রথম রাজনৈতিক সভায় যখন প্রায় 8 লাখ মানুষ জড়ো হয়, তখন পুরো রাজনৈতিক মহল অবাক হয়ে যায়। এটাই ছিল আধুনিক ভারতের অন্যতম বড় রাজনৈতিক সমাবেশ। আর এরপরের সভাগুলোতে বিজয় নিজেকে আরও বড় জনতার নায়ক হিসাবে তুলে ধরতে শুরু করেন। নির্বাচনী প্রচারেও বিজয় একেবারে আলাদা পথে হেঁটেছিলেন। তামিলনাড়ুতে বিজয় প্রথমবার এত বড় আকারে হলোগ্রাম ক্যাম্পেইনকে ব্যবহার করেন, অর্থাৎ একই সময়ে একসঙ্গে 10টা বিভিন্ন জায়গায় বিজয়ের সরাসরি উপস্থিত হওয়াটা মানুষ দেখতে পেত। গ্রামাঞ্চলে রোবট নিয়ে রাস্তা রাস্তায় প্রচার চলত। দলের কর্মীদের জন্য নির্দিষ্ট পোশাকও কিন্তু করা ছিল, সাদা শার্ট আর খাকি প্যান্ট। এর পাশাপাশি প্রতিটা বুথে আলাদা বুথ কর্মী রাখা হয়েছিল। অর্থাৎ শুধু প্রচার নয়, বিজয়ের নিচুতলার সংগঠনও খুবই শক্তিশালী ছিল। তবে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে বিজয় সবার থেকে এগিয়েছিল। এমনিতেই ইনস্টাগ্রামে তার 17 মিলিয়নেরও বেশি ফলোয়ার ছিল, আর তার প্রতিটা পোস্টে লাখ লাখ মানুষ লাইক এবং কমেন্ট করত। এভাবেই বিজয় তামিলনাড়ুর পুরনো রাজনীতিকে নতুনভাবে সাজিয়ে ফেলেছিল। তারপরে যখন নির্বাচনের ফল বেরোলো, পুরো তামিলনাড়ুর রাজনীতি এক ধাক্কায় বদলে গেল। টিভিকে পেল 108টি আসন, ডিএমকে থমকে গেল 59টি আসনে, AIADMকে পেল মাত্র 47টি আসন, আর বিজয়ের ভোট শেয়ারও পৌঁছে গেল প্রায় 35%। এখানে সবচেয়ে চমকে দেওয়ার বিষয় হলো তার এই সাফল্য কোনো দীর্ঘ রাজনৈতিক লড়াই থেকে আসেনি। তিনি বছরের পর বছর গ্রাউন্ড লেভেল পলিটিক্সও করেনি, প্রশাসনিক অভিজ্ঞতা থেকেও তিনি উঠে আসেননি। এই সাফল্য ছিল সিনেমার পর্দা থেকে, সেলিব্রিটি কালচার থেকে, আর বহু বছর ধরে তৈরি করা একটা শক্তিশালী পাবলিক ইমেজ থেকে। বিজয়ের কোনো প্রশাসনিক অভিজ্ঞতা নেই, তিনি কখনো কোনো সরকার পরিচালনা করেনি, কখনো কোনো বাজেটও তৈরি করেনি, তবু মানুষ তাকে মুখ্যমন্ত্রী হওয়ার মতো সমর্থন দিয়েছে। কেন? কারণ সিনেমার পর্দায় তিনি বহু আগেই মানুষের রক্ষাকর্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। আর এই পুরো ঘটনার শিকড় আসলে অনেক পুরনো। আগেই বলেছি, 1950-এর দশকে দ্রাবিডিয়ান রাজনীতিতে নিজেদের মতাদর্শ ছড়ানোর জন্য তামিল সিনেমাকে ব্যবহার করা হয়েছিল। আর আজ সেই একই ব্যবস্থার সবচেয়ে বড় লাভ পাচ্ছে ফিল্ম স্টাররা, এবার পেল বিজয়। আর তাই দীর্ঘমেয়াদে এটা তামিলনাড়ুর জন্য কতটা ভালো হবে, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হিসাবে সকলের সামনে আসছে। কারণ রাজনীতি যদি ধীরে ধীরে শাসন ব্যবস্থার বদলে ব্যক্তি পূজায় পরিণত হয়, তাহলে গণতন্ত্র বাইরে থেকে শক্তিশালী দেখালেও ভেতর থেকে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে। এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি, সেটা কিন্তু এখন আমাকে জানতে হবে। তামিলনাড়ুর এই সিনেমার অবসেশন কি সত্যিই বিপজ্জনক? ভারতের অন্য রাজ্যগুলোতেও কি ধীরে ধীরে এই পথেই এগোনো হবে? কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটাকে শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর হ্যাঁ, শুরুতে যেটা বলছিলাম, মার্কেটউলফ অ্যাপ ইতিমধ্যেই 2 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে এবং এটি iOS এবং অ্যান্ড্রয়েড 2 প্ল্যাটফর্মে অ্যাভেলেবল। তাই নিজের ট্রেডিং জার্নি শুরু করতে চাইলে ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কটা চেক করে দেখতে পারেন।